স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌবা। কাউকে হয়রানির প্রমাণ পেলে সাথে সাথে চাকরি হারাবেন রাজস্ব কর্মকর্তা, সার্ভিস থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। আগামী বাজেটে অগ্রিম আয় করের হার কমানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কাউকে খাতির করে যা ট্যাক্স দেওয়ার কথা ছিল তা না নেওয়া যেমন অন্যায়, আবার কারো উপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়াও অন্যায়। অতীতে এ ধরনের অপরাধ ঘটলেও এখন আর তা চলতে দেয়া হবে না। রাজস্ব কর্মকর্তাদের অবশ্যই ব্যবসা বান্ধব হতে হবে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা স্থিতির রাখার চূড়ান্ত ঘোষণা না দিলে বুধবার সারা দেশে অর্থ দিবস অপারেশনাল হল্ট ঘোষণা করেছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে এসব কথা জানানো হয়। এর আগে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ২ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বলেন ২০১০ সাল থেকে এনআইডি থেকে কেউ সার্ভার, কেউ ডাটাবেজ নেয়। সবাই চাচ্ছে এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। তারপরও কেন এনআইডি সেবা স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে তা রুখে দিতেই তাদের এই পদক্ষেপ। এর আগে গেল ৫ই মার্চ স্মারকলিপি দেন তারা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই আগামী অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায় অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পূর্বাবত আপনারা ফিরিয়ে নেন। ৪ দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে ৫টায় ঢাকায় আসবেন। ১৬ই মার্চ তিনি ফিরে যাবেন। সফরে শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলো আছে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেষ হওয়ার পর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মল, শাহবাগ, কাকরাইল, মিন্টো রোড যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ। আজ এমন নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নানা কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় গেল রাত ৩টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। আর পরিবারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এই বাংলাদেশিরা বলেন পাচারের শিকার হয়েছিলেন। এক বুক স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু জানতেন না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে। রুটি রোজগার তো হয়নি, বরং যে খরচ হয়েছে তাও হারিয়েছেন তারা। প্রত্যাবাসিতদের মধ্যে ১০৬ জন লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ। মাফিয়া বলতে ডেকে দেখা যায় আমাকে নিয়ে পুলিশ এনে বিক্রি করে দিয়েছে বাঙালির কাছে। ৫ লাখ দিতে পারেন, দেখো আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। যাওয়ার পর যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গাও হয়ে পচে গেছে। স্যার তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। দেশের বিমানবন্দরে নেমে পরিবারকে কাছে পেয়ে আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে। তবে কষ্টও আছে অনেক কিছু হারানোর। আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই। আমাদের যে দালালে খুব পরে আমরা ভুক্তভোগী, সে দালালকে বললে আমার খালি বলতো যে তোমার ভাই এখন বিপদের মুখে, কাউকে বলা যাবে না,
কাউকে বললে ঝামেলা হইতে পারে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই দালাল চক্রগুলা এভাবে এই কাজগুলো না করতে পারে। 19 ও 26 মার্চ আরও 2টি ফ্লাইটে 300-র বেশি বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে 2017 সাল থেকে এখন পর্যন্ত 9,183 জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত হয়েছেন। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে দেশের প্রায় 65,000 শিক্ষক এর সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে হাইকোর্ট 2019 সালের 25শে ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রে প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে বলা হয়। ঢাকা সূত্রাপুরের গ্যান্ডারিয়া মহিলা সমিতির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ 45 জন প্রধান শিক্ষক হাইকোর্টে ওই রিট দায়ের করেছিলেন। এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। নির্বাচন ভবনে ব্রিফ করছেন নির্বাচন কমিশন সচিব, সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1 মাস ঘুরতেছেন বা এই ধরনের বক্তব্যগুলো ব্যক্তি পর্যায়ে এককভাবে এগুলো আসে, এগুলোকে আপনি সামগ্রিক বিবেচনায় এটাকে পর্যালোচনা করার সুযোগ নাই। কারোরই ভোগান্তি হোক এটা আমরা যেমন চাই না, কিন্তু ভোগান্তি হওয়ার পিছনে যদি কোনো যুক্তি থেকে থাকে, আই উইথড্র মাই ওয়ার্ড ভোগান্তি, এটা যদি নিষ্পত্তি করতে যদি দেরি হয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। সেই যুক্তিসঙ্গত কারণটাকে যদি আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে এই ভোগান্তিটা থাকবে না তার দিক থেকে, এবং আমরাও আমাদের সেবা দিয়ে এটা আগ্রহী করতে পারবো। আপনার কথার সূত্র ধরে আমি একটা জিনিস বলি, আমরা প্রায়ই পরিবর্তনের এনআইডির তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ফিল্ডের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ব্লাড গ্রুপ, এই ধরনের অনেক তথ্য পরিবর্তনের জন্য অনুরোধ আসে। এগুলো যাচাই বাছাই করার জন্য সময় লাগে, এবং এই এককভাবে যদি এখন সেটার এরকম একটা ক্ষেত্র যদি হয়ে থেকে থাকে এবং তার প্রেক্ষিতে যদি বলেন যে আমার 4 মাস ধরে এই জিনিসটা অনিষ্পন্ন আছে, সেটা একটা বিষয়, কিন্তু এটা একক ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য বলে এটা জেনারেলাইজ করাটা ঠিক না। মৃত ভোটার যে 19 লাখের কথা বারবার বলা হচ্ছে, সেটার ব্যাপারে এখন পর্যন্ত মানে কি আপডেটটা? আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে 19 লক্ষ মৃত ভোটারকে কর্তনের বিষয়টা তো আপনি নিজেই তো বললেন, এটা 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে। তা এর থেকে আর কি আপডেট দিব? 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে, এটাই তো হচ্ছে এটা চলমান প্রক্রিয়া। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।